রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে দিনভর উত্তপ্ত রাজপথ, দেশ জুড়ে বিক্ষোভ অবস্থান। অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। আস্থা রাখছেন ভুক্তভোগীর বাবা। আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। অপরাধের প্রমাণ লোপাট সহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড। বিচারিক দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের উপরে সে ঝাঁপিয়ে পড়ে। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। রাজধানীর হাসপাতালে বাড়ছে 6 মাসের কম বয়সী রোগী। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, মারধরের অভিযোগ, কয়েকজন আহত। হামলায় জড়িতদের বিচার দাবি এনসিপি নেতার। উত্তরের নির্বিঘ্ন যাত্রা খুলে দেয়া হলো হাটি কুমরোল ইন্টারচেঞ্জ। ভোগান্তি কমবে ঈদে রংপুরগামী যাত্রীদের। স্বস্তির ভ্রমণ নিশ্চিতের আশ্বাস মন্ত্রীর। ট্রাকে ট্রাকে হাটে আসছে কোরবানির পশু। মাঝারি আকৃতির গরুতে আগ্রহ বেশি ক্রেতার। বেচাকেনা জমতে লাগবে আরো 2-3 দিন। জাল টাকার বিষয়ে সতর্ক পুলিশ। এবং গঙ্গা চুক্তি নবায়নে যৌথ নদী কমিশনের বৈঠক বাংলাদেশ ভারত। চলছে তথ্য পর্যালোচনা। দুদেশের প্রতিবেদনের ভিত্তিতে ঠিক হবে পরবর্তী আলোচনার রূপরেখা। শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে সরগরম ঢাকার রাজপথ। বিক্ষোভ মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন। অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সর্বস্তরের মানুষ। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি নেত্রীরা জানিয়েছেন, রামিসা হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার পাবেন বলে আশাবাদী রামিসার বাবা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ মিছিল বের করেন রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা। রামিসা হত্যার দ্রুত বিচার সহ নানা স্লোগান দেওয়া হয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। কোরবানির আগে আপনারা বিচার সম্পন্ন না করেন, আমাদের এই দাবি অটল থাকবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেও বিক্ষোভ মিছিল হয়। মুসল্লিরা বলছেন, বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া বন্ধ হবে না নারী নিপীড়ন। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতিচ্ছবি। রামিসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না। এর আগে রামিসার বাসার সামনেও মানববন্ধন করেন স্থানীয় জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপরাধীর কঠোর শাস্তি ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। কেন রামিসার মতো মানুষকে মারা হলো? রামিসার কি দোষ ছিল? এর বিচার আমরা চাই যেন এরকম ঘটনা আর কখনোই যেন না ঘটে। 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে।
প্রধানমন্ত্রীর আশ্বাসে হত্যাকারীদের বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান রামিসার বাবা। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। এদিকে রামিসা হত্যা মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষে লড়বেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম হাসান। যাচ্ছি তার কাছে। নাইম, আপনার রিপোর্টটাই দেখছিলাম, সেক্ষেত্রে সামগ্রিকভাবে সর্বস্তরিত আমরা দেখতে পাচ্ছি যে বিচারের দাবিতে উত্তাল, এবং সেক্ষেত্রে সব কিছু যদি একসাথে বলেন। দেখুন, আমরা গত 19শে মে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটলো রাজধানীর মিরপুরের পল্লবীতে, এই যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু গত কয়েকদিন ধরে দেশ খুবই উত্তাল। আজকে সকালেও তার ব্যতিক্রম হয়নি। আমরা আজকে সকালে দেখেছি যে রাজধানীর মিরপুরের পল্লবী সহ আশেপাশের যে সকল বিভিন্ন এলাকা আছে, সেই এলাকায় সকাল থেকে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ উত্তেজনা বিরাজ করছিল। এরপর আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে সেই ক্ষোভ উত্তেজনা আরও বেড়েছে। আমরা যখন দেখলাম যে জুমার নামাজের সময় এগিয়ে আসলো, সেই সময় দলে দলে মানুষ মিছিল নিয়ে স্লোগানে রামিসার বাসার সামনে আসছিলেন। তাদের সকলের কাছে কিন্তু একটাই দাবি ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা রামিসা হত্যার বিচার চাই। এছাড়া শুধুমাত্র মিরপুর আর পল্লবী না, আজকে আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু করে আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাব, এই সকল জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে এই যে মিছিল ও বিক্ষোভগুলো হয়েছে। এই যে মিছিল বিক্ষোভ ছিল, সকল মিছিল বিক্ষোভের কিন্তু ভাষা একটাই ছিল, সবাই একটা দাবি তুলেছে যে আমরা রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা কিন্তু বলেছেন যে অতীতে এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর তেমন বিচার সদৃশ্য হয়নি বলেই এই ঘটনাগুলো বারবার ঘটছে। এই কারণে তারা বলেছে যে আমরা চাই অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত করা হয়। এছাড়াও যদি আমরা আরেকটু দেখতে চাই যে গতকাল রাতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়েছিলেন। তিনি কিন্তু রামিসার বাবাকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তিনি বিচার নিশ্চিত করবেন। আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে কিন্তু রামিসার বাবাও আশ্বস্ত হয়েছেন যে এই বিচার অতি দ্রুতই এটি বাস্তবায়ন হবে। আজকে সকালে যখন আমরা রামিসার বাবার সঙ্গে কথা বলেছি, যেই ব্যক্তি তার মেয়ের হত্যাকাণ্ডের পর শুরু থেকে বলে আসছিল যে তিনি বিশ্বাস করেন না বাংলাদেশের মাটিতে এই ধরনের ধর্ষণ বা হত্যাকাণ্ডের বিচার হতে পারে, সেই ব্যক্তি কিন্তু আজকে সকালে বলেছেন যে তিনি শতভাগ বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিচার বাস্তবায়ন করবেন, অতি দ্রুত বাস্তবায়ন করবেন। এমনকি আজকে আমরা সকালে যখন দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী যিনি রয়েছেন, তিনি যাওয়ার পর তাদেরকেও কিন্তু রামিসার বাবা একই কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা বারবারই কিন্তু দেখি যে এরকম চলে, এরকম মানুষ বিক্ষোভে উত্তাল হয় সারা দেশ, কিন্তু বিচার কিন্তু হয় না। সেক্ষেত্রে আসলে কারণটা কি? এই যে নৃশংস হত্যাকাণ্ডের যে কারণ, সেই কারণটাই আমরা এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। কেন এই নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটছে সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমাদের রিপোর্টার বুলবুল রেজা। আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, পাড়া মহল্লা, সর্বত্রই প্রতিবাদের ঝড়। শিশু রামিসার নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঝরছে অনলাইন অফলাইনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। কারো প্রত্যাশা দ্রুততম সময়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আবার এই ঘটনাও আর 10টি ঘটনার মতো হারিয়ে যাওয়ার শঙ্কায় হতাশ অনেকেই। গত 2 সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পল্লবীর শিশু রামিসা হত্যা এবং মুগদার প্রবাসী হত্যাকাণ্ড। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়, পরে মরদেহ কয়েক টুকরো করা হয়। 17 মে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন পরকীয়া জড়ানো প্রেমিকা, পরে মরদেহ 8 টুকরো করা হয়। শরীয়তপুরে জিয়াউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নদী ও ডোবায় ফেলে দেয় তার স্ত্রী। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ধরন বদলাচ্ছে অপরাধীরা। সময়ের প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসছে,
সময়ের প্রয়োজনে নৌ পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ আসছে। যখনই যে সমস্যাটা আসতেছে, যেটা বেশি করে হচ্ছে, ওইটার আলোকে আমাকে এক্সপার্ট লোক গড়ে তুলতে হবে। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুনিদের এমন হিংস্রতা ও মরদেহ বিকৃত করার পেছনে 5টি কারণের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ, প্রতিশোধ ও ওভারকিল, সহানুভূতির অভাব এবং মিডিয়া ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। প্ল্যান করার সময় আসলে এটাকে ইনক্লুড করে যে পরবর্তীতে তারা লাশ নিয়ে কী করবে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের উপরে সে ঝাঁপিয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সামাজিক ও নৈতিক অবক্ষয়, চরম ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাকেও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যক্তির মধ্যে আসলে এমন একটা মন মানসিকতা এবং হিংস্রতা কাজ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নাইম, সেক্ষেত্রে আমরা রিপোর্টটা দেখলাম যে আসলে কেন এরকম ঘটনা ঘটে এবং করণীয় কি। আপনি যদি একটু বলেন যে বিশেষজ্ঞরা আসলে কি বলছেন, করণীয় বা কি? যে আমরা যেই প্রতিবেদনটি মাত্র দেখে আসলাম, সেখানেও কিন্তু হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে মূলত 5টি কারণে হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডগুলো বাড়ছে। আমি যদি একটু মোটা দাগে বলতে চাই, এই কারণগুলো হচ্ছে হতাশা, সোশ্যাল মিডিয়ার প্রভাব, মাদক, আইনের দুর্বল প্রয়োগ ও বিচারহীনতা, এছাড়াও নৈতিক অবক্ষয়। আমরা যদি দেখতে চাই যে এই বিগত 1 মাসে, এই যে চলতি যে মাস, মে মাসটা চলছে, এই মে মাসে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি, যে ঘটনাগুলোতে এরকম নৃশংসতার আমরা হচ্ছে প্রমাণ পেয়েছি। যে শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ডগুলোর পরে আমরা দেখেছি যে হত্যার পরে লাশকে নিখোঁজ বা গুম করানোর জন্য এই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়। কেন এই লাশগুলো টুকরো করা হয়, এই কারণগুলো কিন্তু হচ্ছে বিশেষজ্ঞরা ও পুলিশও বলছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব, সেই নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের উপরে পড়ছে। এছাড়াও যদি আমরা আরেকটু বলতে চাই যে প্রযুক্তির যে নানা ব্যবহার, এই যে যারা এই ধরনের নৃশংসতাগুলো ঘটাচ্ছে, এই অপরাধীরা, তারা কিন্তু দেখা গেছে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুলস ব্যবহার করে তারা দেখছে যে কিভাবে একটা হত্যাকাণ্ড ঘটনার পরে তারপর হচ্ছে তারা সেই লাশটাকে সরিয়ে ফেলতে পারে। এরপরে তারা যে বিষয়গুলো দেখে কিন্তু সেখান থেকে কিন্তু হচ্ছে যে এই যে নৃশংসতার যে পথগুলো, এই পথগুলো তারা বেছে নিচ্ছে। এছাড়া আমরা যদি দেখতে চাই যে বিচারের যে একটা ধীর প্রক্রিয়া, এই যে ধীরগতি, এই ধীরগতির কারণেও কিন্তু হচ্ছে এই নৃশংসতা বাড়ছে। কারণ আমি যদি আপনাকে একটু উল্লেখ করতে চাই যে গত বছরের মার্চ মাসে যে আসিয়া হত্যাকাণ্ডটি ছিল, যে আলোচিত হত্যাকাণ্ডের পর কিন্তু গোটা দেশ উত্তাল ছিল যে আসিয়ার হত্যাকারীর বিচার চাই। কিন্তু গত বছরে মার্চ মাস, এরপরে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 বছর পার হয়ে গেলেও কিন্তু আসিয়ার হত্যাকারীকে ফাঁসিতে ঝোলানো যায়নি। বরং আসিয়ার যেই ঘটনাটি আমি যদি একটু জানাতে চাই যে এটি কিন্তু এখনো উচ্চ আদালতের আপিলে আটকে আছে। এই যে বিচারহীনতা, এই যে একটা বিচারহীনতার ধীরগতি প্রক্রিয়া, এই কারণেও কিন্তু হচ্ছে অপরাধী বা আসামিরা হচ্ছে সাহস পাচ্ছেন। আর সবশেষ পুলিশ যেটা বলছে, পুলিশ বলছে যে তারা বর্তমানে অপরাধী বা আসামি যারা আছে তারা হচ্ছে তাদের অপরাধ করার ধরন পরিবর্তন করছে, সেই হিসেবে তাদেরকেও হচ্ছে নতুন নতুন করে হচ্ছে মানিয়ে নিতে হচ্ছে। এ কারণে তারা বলছে যে তাদের পুলিশের কিছু ইউনিটের স্বল্পতা রয়েছে, কিছু স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ পুলিশের অভাব রয়েছে। এই বিষয়গুলো তারা হচ্ছে বাস্তবায়ন করবেন, পুলিশের নতুন কিছু সাইবার ইউনিট সহ নতুন কিছু ইউনিট আনবেন, তাহলেই হয়তোবা এই অপরাধগুলো সমাজে কমিয়ে আনা সম্ভব। নাইম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। রামিসার নৃশংস হত্যা, এরপরে প্রতিবাদ, বিক্ষোভ এবং একই সাথে এসব ঘটনা আসলে কেন ঘটে, করণীয়ই বাকি, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান। যাচ্ছি আমাদের হাতে থাকা অন্য খবরে। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে, অভিযোগ উঠেছে মারধরেরও। এই ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে বিক্ষোভ করেছে এনসিপি। আর মিথ্যা অপবাদের প্রতিবাদে পাল্টা মিছিলও করেছে ছাত্রদল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ঘটনায় 8 জনের নাম সহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে এনসিপি। জুম্মার নামাজ শেষে বের হতেই এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। ঝিনাইদহের পৌর কালেক্টর জামে মসজিদের সামনে বিকেলের 3টার দিকে এই ঘটনা ঘটে। মারধরের অভিযোগও করা হয়। জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা।
এ ঘটনায় আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ছাত্রদলকে দোষারোপ করে সুষ্ঠু বিচারের দাবি জানান পাটোয়ারি। নামাজ পর যখন নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই বের হচ্ছিল তখন কিছু লোক আতর্কিত হামলা সেখানে করেছে। আব্দুল মজিদ চাঁদাবাদ সন্ত্রাসের জনক এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। পরে মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল। নেতারা বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা এনসিপি নেতাদের ওপর চড়াও হয়েছে। সংঘর্ষের সময় এনসিপির এক কর্মীর হাতে পিস্তল দেখা যায় বলেও দাবি ছাত্রদলের। তবে সেটি আত্মরক্ষার লাঠি বলে জানায় এনসিপি। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে ট্রাউজারের পকেট থেকে বের করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সময় সংবাদ, ঝিনাইদহ। রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক পিকআপে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। ক্রেতা আকর্ষণে চলছে ব্যবসায়ীদের নীরব প্রতিযোগিতা। বাজার যাচাইয়ে ছুটির দিনে হাটে যাচ্ছেন অনেকেই। তবে গোখাদ্যের উচ্চমূল্য এবং বাড়তি পরিবহন খরচে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। ট্রাক পিকআপে ঢুকছে কোরবানির পশু। ক্রেতা ধরতে হাটে ব্যাপারীদের পশু প্রদর্শনের প্রতিযোগিতা। বাজার যাচাইয়ে বিক্রেতাদের সঙ্গে চলছে ক্রেতার বাহাস। গাবতলী পশুর হাটে এখনো পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। বাজার পুরোপুরি জমে উঠতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানান হাট সংশ্লিষ্টরা। আশা করা যায় রোববার থেকে বেচাকেনা শুরু হবে। দু একজন আসতেছে, বেচতেছে, দাম বলতেছে। শনি রবিবারের দিকে ইনশাল্লাহ আরো গরু ঢুকবে। গরু ঢুকলে হয়তো বা ইনশাল্লাহ গরু জমজমাট হবে আর কি হাটেটা। ভালো দাম পেতে চাঁদ রাত পর্যন্ত অপেক্ষার প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আকার ভেদে হাঁকাচ্ছেন গরুর দাম। তবে খাবারের উচ্চমূল্য এবং পরিবহনের বাড়তি ব্যয়ে লাভের স্বপ্ন ফিকে করে দিচ্ছে বলে জানান খামারিরা। বাজারের যে অবস্থা, গাড়ি ভাড়াও অনেক, খাবারের মূল্য, দ্রব্যমূল্য অনেক। 1600 টাকা বস্তা ছিল, এখন 2100 টাকা হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তাছে। এদিকে ছুটির দিনে পরিবার নিয়ে পশুর হাটে যাচ্ছেন অনেকেই, যদিও বেশিরভাগেরই পরিকল্পনা শেষের দিকে কেনার। এখন আপনারা দেখতে আসছি, পরবর্তী কেনার ইচ্ছা আছে, যে এই জন্য বাচ্চা বলতেছিল বাবা আগে হাট দেখে আসবো, তারপর দেখি গরু দেখে আসি। বাজার এক এক হাটে এক এক রকম যায়। গত বছর আমরা যদি 1 সপ্তাহ 7-10 দিন আগে আসতাম, ভালো গরু ছিল। এই বছর তেমন একটা দেখতেছি না। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসছে 24টি। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে কাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। গগন পণ্ডিতের ক্যামেরায় উবায়দুল হকের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় কেটেছে ময়মনসিংহের ত্রিশালে। ভারতের আসানসোল থেকে 1914 সালে নজরুলকে ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজউল্লাহ দারোগা। এরপর নামাপাড়া গ্রামের বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে জায়গির থেকে দরিরামপুর স্কুলে পড়াশোনা, গ্রাম বাংলার জনজীবন আর লোকসংস্কৃতির স্পর্শ। ত্রিশালেই গড়ে উঠেছিল ভবিষ্যৎ বিদ্রোহী কবির মনন। জাতীয় কবির স্মৃতিকে ঘিরেই ত্রিশালে 2 দশক পর আবারও জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী। কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার ত্রিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উৎসবের আবহ পুরো জনপদে। অনুষ্ঠানস্থল, কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানসহ সবখানে সাজ সাজ রব। এ সফরে ত্রিশালের বৈলর কানহর এলাকায় ধরার খাল পুনর্খনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নজরুল জয়ন্তী এটা আমাদের ত্রিশালবাসীর জন্য একটা আবেগের জায়গা। মেলা বা এই জয়ন্তীটা সুশৃঙ্খল ভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে শুক্রবার বিকেলে নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য। ত্রিশালের এই ময়মনসিংহের ভালুকার এই অঞ্চলের মানুষেরও আগ্রহ আছে প্রধানমন্ত্রীর মিটিং আর যেখানেই যাচ্ছেন সেখানে উন্নয়নের যে রোডম্যাপ উনি নির্বাচনের পূর্বে ইশতেহারে দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে উনি সেই কাজগুলো শুরু করেছেন। নজরুল জয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাতের সময় আরও থাকছে। এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে আনতে চান থমাস ডুলি। দায়িত্ব নিতে ঢাকায় জাতীয় ফুটবল দলের নতুন কোচ। রোববার থেকে দেখা যাবে ক্যাম্পে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। উত্তরের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে খুলে দেওয়া হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী ফ্লাইওভারের লেন। রংপুর বিভাগের 8 জেলার যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এ মোড় পার হতে পারবে। ঈদযাত্রা যানজটমুক্ত হবে আশা কর্তৃপক্ষের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সড়ক মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া লেনে ভাগ হয়ে চলাচল করে 22 জেলার যানবাহন। প্রতিদিন করে 20 থেকে 22,000 যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে বেড়ে দাঁড়ায় 50,000-এ। এবার ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা থেকে বগুড়া রংপুরগামী ফ্লাইওভার লেনটি খুলে দেওয়া হয়েছে। ফলে যানজটের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা চালক ও যাত্রীদের। রাস্তাঘাট সব ক্লিয়ার করে দিয়েছে, আপনার ব্রিজ, ওভার ব্রিজ সব খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে অনেক বেটার, কোনো যানজট নাই, রাস্তাতে কোনো যানজট নাই, যাত্রীর কোনো ভোগান্তি নেই, আমাদের কোনো ভোগান্তি নেই। তো অনেকগুলো লেন হয়েছে, তো আমার মনে হচ্ছে যে এবার জ্যামটা কম হবে এবং আমরা সুফল পাবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী 8 জেলার মানুষ কোনো বাধা ছাড়াই এই পয়েন্ট দিয়ে পার হতে পারবেন। আমরা যে নতুন লেনটি খুলে দিলাম, যেটা ঢাকা থেকে সরাসরি বগুড়া বা রংপুরের দিকে যাবে, তো এটা যদি যায় তাহলে আমাদের টোটাল যানবাহনের 60 যেহেতু যাচ্ছে, সো হাটিকুমরুল ইন্টারচেঞ্জে আর যানজটের কোনো সম্ভাবনা থাকবে না। ঈদে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে অফিসার ফোর্স আছে, টহল পার্টি আছে। 738 কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনগণের সহযোগিতা থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। 3 দিনের মধ্যে 2.5 কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের সমন্বিত প্রস্তুতি, সেই সঙ্গে অনুকূল আবহাওয়া থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। 3 দিনের মধ্যে এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদযাত্রা নিশ্চিত করতে পারবো। কৃষকের উৎপাদিত সবজি কয়েক হাত ঘুরে দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ, আর সে পণ্য রাজধানী তেলে দাম হয় আকাশ ছোঁয়া। কৃষক টেনে টুনে লাভের মুখ দেখলেও মধ্যস্বত্বভোগীরাই হন বেশি লাভবান। উৎপাদন থেকে সবজি কৃষকের মূল্য, এরপর পাইকার ও বিভিন্ন জেলার খুচরা বাজারের খবর জানাচ্ছেন রিপোর্টার। জেলার অন্যতম সবজি পটল। স্থানীয় চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে পটল উৎপাদনে খরচ হয় প্রায় 55 থেকে 60 হাজার টাকা। চাষিরা বলছেন প্রতি কেজি পটল বর্তমান বাজারে পাইকারি আড়তে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। অন্যদিকে ক্রেতাদের খুচরা বাজারে কিনতে হচ্ছে 50 থেকে 55 টাকায়। সবজির আরও খবর জানতে যাব দিনাজপুরে। জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর যেটা বলছেন, এবারে টমেটোর আবাদ হয়েছে 1108 হেক্টর জমিতে, এবং এই বাজার থেকে কিন্তু খুচরা যারা বিক্রি করেন তারা এখান থেকে টমেটো নিয়ে যায়, তারা বিক্রি করেন আমরা বাজারে, সেখানে কিন্তু 45 থেকে 50 টাকা তারা প্রতি কেজি বিক্রি করেন। আর কৃষকরা যেটা বলছেন যে প্রতি বিঘায় তাদের খরচ হয়েছে আপনার 24 থেকে 25 হাজার টাকা। এখন চলে যাচ্ছি ঠাকুরগাঁয়। কৃষকরা বলছেন ঠাকুরগাঁ জেলায় করলা ও চালকুমড়ার ভালো আবাদ হয়েছে। 1 বিঘা জমিতে করলা চাষে খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা, আর চালকুমড়ায় খরচ হয়েছে 35 থেকে 40 হাজার টাকা। সরাসরি কৃষকের ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করছেন 25 থেকে 27 টাকা কেজি দরে। আর এই করলা যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। আমরা আরও সবজির দরদামের কথা জানবো, চলে যাচ্ছি খুলনায়।
খুলনা জেলায় এবার 230 হেক্টর জমিতে বরবটির আবাদ হয়েছে, যেখানে বিঘাপতি খরচ 20,000 টাকা। কৃষকরা বলছেন 20 টাকা কেজি দরে তারা বরবটি বিক্রি করতে পারেন। মাঝে দুই ব্যাপারীর হাত ঘুরে পাইকারি বাজারে যা বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজি দরে। চলতি সপ্তাহে খুলনার খুচরা বাজারের তথ্য বলছে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। সবজি বাজারের খবর এখন জানবো আমরা ঝিনাইদহ থেকে। ঝিনাইদহের 6 উপজেলায় এবছর 243 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি শশা পাইকারি বিক্রি হয়েছে 45 টাকা কেজিতে, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, যেখানে কৃষকের উৎপাদন হয়েছে প্রায় 35 টাকাতে। সবজির পাইকারি ও খুচরা দর জানতে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। কুমিল্লা জেলার প্রায় 450 হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে এই কচুরলতি। উৎপাদন খরচ মন প্রতি 800 থেকে 1000 টাকা হলেও কৃষক বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা। পাইকারি বাজারে মন প্রতি কচুরলতি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা ধরে, এবং কুমিল্লা জেলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে এই কচুরলতি মন প্রতি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। কুমিল্লা জেলার 17টি উপজেলা এবং 18টি থানার চাহিদা মিটিয়ে এই কচুরলতি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকায়। ছিনতাইকারী ধরতে গিয়ে সিলেটে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাবের এক সদস্য। দুপুরে নগরীর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য অভিযানে যোগ দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইমনকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করে পুলিশ। গঙ্গা চুক্তি নবায়নে কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক চলছে। স্থানীয় সময় বিকেলে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য এবং চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এছাড়া দুই দেশের টেকনিক্যাল কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আলোচনার রূপরেখাও তৈরির কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে নয়াদিল্লি ঢাকাকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দল। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের 150-র মধ্যে তুলতে চান থমাস ডুলি। ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। 2 বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান সাবেক এই ফুটবলার। এখানে ফুটবল নিয়ে প্রচন্ড আবেগ কাজ করে। বাংলাদেশ সম্পর্কেও আমার কিছুটা ধারণা ছিল, তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো আমি আবেদন করলাম। ভাবলাম এটা দারুণ হবে, কারণ আমি এখানে কাজ করতে চাই। লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। 150 কিংবা 60-এর নিচে আসা অবশ্যই বাস্তবসম্মত, তবে আগামীকালই নয়, হয়তো 1 বছরের মধ্যে আমরা তা অর্জন করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রামেশ্বর উত্তর প্রতিবাদে দিনভর উত্তপ্ত রাজপথ, দেশ জুড়ে বিক্ষোভ। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার, আস্থা রাখছে পরিবার। আম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ, সিলেটেরই 5 জন। রাজধানীর হাসপাতালে বাড়ছে 6 মাসের কম বয়সী রোগী, সুস্থ হওয়ার পরও 1 মাস আইসোলেশনের পরামর্শ। এবং ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ, ছাত্রদলকে দোষারোপ করে এনসিপির বিক্ষোভ। মিথ্যা অপবাদে ছাত্রদলের পাল্টা মিছিল, মামলা দায়ের এনসিপির। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।